আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের মানুষ চেষ্টা করে শেখ হাসিনাকে আনবে, শেখ হাসিনা জেলে যাবেটা কেন? মানে তিনি অপরাধটা কি করেছেন? শেখ হাসিনা ফিরে আসবে, কিন্তু সেটার অন্য ব্যবস্থা আছে। সরকার তো জঙ্গিদের সদস্য ছিল। হিন্দুস্তান টাইমসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সবচেয়ে বড় কথা হলো তিনি কবে ফিরছেন, কিভাবে ফিরছেন, তার দলের যেসব নেতা বিদেশে চলে গেছে তারা কোন পরিস্থিতিতে বিদেশে গেছে, ইউনুস এবং ডাকাত বাহিনী, বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসীরা কি করে আওয়ামী লীগের উপর হামলে পড়েছিল, তারপরে তিনি যে আন্তর্জাতিকভাবে কূটনীতিতে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য কাজ করছেন, সেসব কথা আছে। এটা নিয়ে অনেক ভিডিও হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। আমি শুধু দু একটি কথা এখানে যোগ করব। আমাদেরই অনেক শুভাকাঙ্ক্ষী চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে তারেক রহমানের হাতে ধরা দিক, উনি জেলে যান। এই বিষয়টার উপরই আমার আলোচনা। কাজটা সঠিক হবে কি হবে না। যারা মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে বাংলাদেশে জেলে যায়, তারা কি একবারও এটা ভেবে দেখেন যে শেখ হাসিনা জেলে যাবেটা কেন? মানে তিনি অপরাধটা কি করেছেন? কোন অপরাধে তিনি জেলে যাবেন? তিনি কোনো 21শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিলেন? তিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মতো বড় কোনো হত্যাকাণ্ড করেছেন বাংলাদেশে? এবং 24শে জুলাই আগস্ট এই জঙ্গি উত্থানের সময় যেই মৃত্যু হয়েছে, সেই মৃত্যু কতজন পুলিশের গুলিতে মরেছে, কতজন স্নাইপারের আঘাতে মরেছে, কতজনকে জঙ্গিরা মেরেছে? এটা ঠিক হওয়ার আগে আপনি কি এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায় নির্ধারণ করতে পারবেন? আমি ওদেরকে জিজ্ঞেস করছি যারা মনে করেন যে এখানে শেখ হাসিনার পতন হয়েছে, অর্থাৎ একজন পড়ে যাওয়া সরকারের বিরুদ্ধে যদি আপনার অভিযোগ আনতেও হয়, তাহলে তো আগে এই জিনিসগুলো আগে ঠিক করতে হবে যে ব্রিগেডিয়ার শাখাওয়াত সহ সবাই বলেছে না স্নাইপারের কথা, সেখানে কতজন মরেছে, পুলিশ কতজন মরেছে, জঙ্গিরা কতজন মেরেছে। এইটা ঠিক হওয়ার আগে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো দায় এখানে আপনি নির্ধারণই করতে পারবেন না। কিন্তু কিন্তু এখানে আমার বক্তব্যটা কিন্তু সুস্পষ্ট। প্রধানমন্ত্রী রাষ্ট্রের আপনার এক্সিকিউটিভ চিফ এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার জন্য যে কোনো ধরনের আপনার বিধান ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তার। সেখানে কিন্তু একজন প্রধানমন্ত্রীর কোনো ধরনের অন্যায় হয় না। চিন্তা করুন, এই বাংলাদেশের 24শে উত্থানে যেসব জঙ্গিরা বিজয়ী হয়েছে বলে তারা মনে করে, এই জঙ্গিদের সবচেয়ে ভালোবাসার দেশ কোনটা? ইরান না? ইরানে কি হয়েছে? ইরানে আমরা দেখেছি যখন জনগণ রাস্তায় নেমেছে, ইরানের সরকার ব্যাপকভাবে হত্যাকাণ্ড চালিয়েছে এবং এটা পশ্চিমা হিসাবে এবং ইরানের সরকার বিরোধী লোকজনের হিসাবে সেখানে 37,000 মানুষকে মারা হয়েছে। আর সরকারি হিসাবে সেই হিসাব কত জানেন? সেটা হলো তারা 7,000 মানুষ মেরেছে। ইরানের সরকার স্বীকার করেছে এই উত্থানটা তাদের ওইখানে আন্দোলনকে আপনার নিবৃত্ত করার জন্য। আর শেখ হাসিনাকে কয়টা মানুষ মারতে হতো এই জঙ্গি উত্থানটাকে থামানোর জন্য? সর্বোচ্চ আপনার 500, 200, 300। আমি তো মনে করি যদি উনি এই আইন শৃঙ্খলা বাহিনী সম্মুখ সারির জঙ্গিগুলাকে মেরে ফেলতো 20-25 জনকে, তখনই কিন্তু এই জঙ্গি আন্দোলন থেমে যেত। সেটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেন নাই। আপনারা কোনোভাবেই এটাকে জঙ্গি আন্দোলন হিসাবে মানবেন না, দেশ বিক্রি হয়ে গেছে সেটা পর্যালোচনা করবেন না। তারপরে আপনারা বলতে চান যে শেখ হাসিনা ফিরে আসুক। শেখ হাসিনা ফিরে আসবে, কিন্তু সেটার অন্য ব্যবস্থা আছে। কিন্তু শেখ হাসিনা ফিরে এসে তারেক রহমানের হাতে কেন ধরা দিবেন? কোন অন্যায়ের কারণে? তিনি কি অপরাধ শেখ হাসিনা করেছেন? হ্যাঁ, শেখ হাসিনা যে বাংলাদেশকে 17 বছর একেবারে ধারাবাহিকভাবে অর্থনৈতিক সমৃদ্ধি দিলেন, 7% জিডিপি গ্রোথ করলেন, দেশটাকে একটা স্বল্পোন্নত দেশ থেকে, অর্থাৎ লিস্ট ডেভেলপড কান্ট্রি যেটা বলে, সেইখান থেকে উনি দেশটাকে মধ্যমায়ের দেশে উন্নীত করলেন। তিনি নারীর ক্ষমতায়ন করলেন, তিনি এমনকি মোল্লা মৌলবী সেই হেফাজত সবাইকে তিনি বাংলাদেশে এক আঁচলের নিচে আশ্রয় দিলেন, তিনি ঘর দিলেন, বাড়ি দিলেন, সারা দেশের মানুষের নেতা হইতে চাইলেন। এই অপরাধে তিনি ফিরে এসে তারেক রহমানের হাতে ধরা দিবেন? আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা চাই না। আমার দৃষ্টিতে শেখ হাসিনা কোনো অপরাধ করেননি। শেখ হাসিনা যদি সেই দিন এই কিছু জঙ্গিকে মেরে ফেলতেন, এই জঙ্গি উত্থান কিন্তু সফল হতো না। হ্যাঁ, সেটা পারা যেত কিনা এই প্রশ্ন আছে, কারণ ওয়াকার তো জঙ্গিদের সদস্য ছিল।
কিন্তু ওয়াকারের নিয়োগ নিয়েও আমরা অনেক সমালোচনা শুনেছি, নিজেও করেছি। কিন্তু আপনি যদি শেখ হাসিনার সব নিয়োগ এবং ইত্যাদি দেখেন, সেখানে তো তিনি কখনো, এখন শুধু ওয়াকার বঙ্গবন্ধু পরিবারের কোনো লতা পাতার হ্যাঁ ঘরে বিয়ে করাতে সেটা দুলাভাই জামাই বলে আমরা টিটকারি করতে পারি, কিন্তু আপনারা শেখ হাসিনার বড় বড় নিয়োগগুলো দেখেন তো, আপনি পাবেন যে 80টা নিয়োগই কিন্তু আপনার এই বাংলাদেশের জামাত, শিবির, বিএনপি এরা পেয়েছে 100টার মধ্যে। এর কারণ হলো শেখ হাসিনা এগুলোকে কখনো বাজ বিচার করেন নাই। তিনি সবাইকে চাকরিতে তিনি দিয়েছেন, তিনি সবাইকে রাখতে চেয়েছেন, সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে চেয়েছেন। সেই ইনক্লুসিভ বাংলাদেশের অংশ যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ঘাতক বাহিনী, 71-এর পরাজিত বাহিনী যদি সেই ইনক্লুসিভ বাংলাদেশের অংশ হতে না চায়, সেটার দায়িত্ব কি এখনো আমাদেরকে নিতে হবে, শেখ হাসিনাকে নিতে হবে, বঙ্গবন্ধুকে নিতে হবে, নাকি এই ঘাতক বাহিনীর 71-এর পরাজিত শক্তিকে এই দায়িত্বটা নিতে হবে? এবার শেখ হাসিনা ফিরে আসলে তাদের কি অবস্থা করতে হবে সেই কথা ভাবেন আপনারা। শেখ হাসিনাকে যদি আপনি মনে করেন যে উনি এসে তারেক রহমানের হাতে আত্মসমর্পণ করে উনি জেলে যাবে, এইখানে আপনি হয়তো ভাবছেন যে ইমোশনে বহু মানুষ তার পক্ষে চলে আসবে, একটা গণজোয়ার আসবে। না, এই ধরনের গণজোয়ারের আমাদের কোনো দরকার নেই। শেখ হাসিনার অপমানের বিনিময়ে বাংলাদেশের গণজোয়ারের কোনো দরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি নাই। আমি স্পষ্ট বলে দিচ্ছি, শেখ হাসিনার কোনো অপমান আমরা কেউ সহ্য করব না। শেখ হাসিনা আজকে এসে পুলিশের হাতে ধরা দিয়ে জেলে যাওয়া, আপনার গণজোয়ার করে তারপর তাকে উদ্ধার করবেন, এই প্রক্রিয়ায় আমি বিশ্বাসী নই। কারণ শেখ হাসিনার আপনি তো আত্মমর্যাদাটা ভেঙে দিচ্ছেন, এবং নিরপরাধ বললেও তো শেখ হাসিনাকে ছোট করা হয়। অপরাধ নিরপরাধে প্রশ্নই তো আসে না। বাংলাদেশকে গঠন করেছে শেখ হাসিনা, বাংলাদেশকে স্বাধীন করেছে শেখ হাসিনার বাপ। এই সত্য যতক্ষণ জঙ্গিরা না বুঝবে, এই সত্য যতক্ষণ বাংলাদেশের সাধারণ মানুষ না বুঝবে, এনসিপি যে একটা আত্মঘাতী সংগঠন, এরা যে শিবির থেকে বেরিয়ে এসেছে, মাদ্রাসা থেকে বেরিয়ে এসেছে, এটা যতক্ষণ বাংলাদেশের মানুষ অনুভব না করবে, ততক্ষণ শেখ হাসিনাকে আমার বাংলাদেশে দরকারটা কি? আমার দরকার নেই শেখ হাসিনাকে। আপনারা শুধু একটু ধৈর্য ধরেন, ওয়েট করে দেখেন। তারেক রহমান 3 মাস সরকার চালিয়েছে, ওই যে একটা শিশুদের জন্য একটা আপনার ওই যে রিক্সার মতো একটা বাহন, তারপরে ওই প্রতিবন্ধীদের জন্য একটা বাহন, 2টা বাহনের মধ্যে বসে ভিডিও করা ছাড়া তারেক রহমানের সরকার বাংলাদেশে এখন পর্যন্ত কোনো কাজ কি করতে পেরেছে? হামে যে শিশুগুলা মারা যাচ্ছে, সেখানে শেখ হাসিনা সরকার থাকলে কি হতো? আর এই তারেক রহমানের সরকার কত অসংবেদনশীল আচরণ করছে আপনারা দেখছেন না? এই যে বাংলাদেশে যে আপনার ইউনুস যে দেশ বিক্রি করে দিল, জঙ্গিরা এটাকে আপনার জায়েজ করতেছে। এগুলো যদি মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি না হয়, তাহলে শেখ হাসিনা আসবেন কেন? কিন্তু এই সচেতনতা তৈরি হতে দেরি লাগবে না, কারণ অলরেডি কিন্তু সচেতনতা তৈরি হয়ে গেছে, মানুষ কিন্তু সব বুঝে গেছে। এখন দেখেন জঙ্গিদের কিন্তু কোনো বাজার নাই। জঙ্গিরা যত ধরনের আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, একমাত্র গালি দেয়া ছাড়া, ভারত তুলে তারপরে শেখ হাসিনাকে গালি দেয়া, মোদির নাম জড়িয়ে গালি দেয়া, এটা ছাড়া, এবং শেখ হাসিনার কোনো দোষ তো আপনি ধরতে পারছেন না। আপনি শেখ হাসিনা 7টা গুম করেছে, 7টা গুমের মধ্যে 3টা গুম ফিরে এসেছে, গোলাম আজমের ছেলে ফিরে এসেছে, মীর কাসেম আলীর ছেলে ফিরে এসেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফিরে এসেছে, আর 2টা গুম ইলিয়াস আলী এবং চৌধুরী আলম। 5টা গুম, আমি নিজেও ভুল বলছি, 7টা না। ইলিয়াস আলীর কথা বিএনপি বলছে যে তাদের অন্তর্কুণ্ডলে মারা গেছে, চৌধুরী আলম চাঁদাবাজি করতে গিয়ে মারা গেছে। শেখ হাসিনা 5টা গুম করেছে, সেটা নিয়ে সারা বিশ্বে তোলপাড় করা হয়েছে। এগুলো তো পাগলামির পর্যায়ে পড়ে। আপনারা যারা মনে করেন শেখ হাসিনা এসে তারেক রহমানের জেলে বন্দী হোক, এটা আপনারা ঠিক ভাবছেন না। আর শেখ হাসিনার যে শক্তি আন্তর্জাতিক অঙ্গনে, কূটনীতিতে, সেটা যদি উনি এখনই প্রয়োগ করেন, উনি বাংলাদেশে এখনই ফিরতে পারেন। কিন্তু উনি জানেন কখন ফিরতে হবে। আপনাকে বুঝতে হবে, রাজনীতিতে শেখ হাসিনা কিন্তু শৈশব অভিজ্ঞতা। একেবারে জন্ম থেকে কিন্তু সে দেখেছে তার বাপ জেলে, তার বাপ স্বাধীনতা সংগ্রাম করছে। শেখ হাসিনার বয়স যদি আজকে 79 হয়, 78 হয়, তার রাজনৈতিক জীবনে কিন্তু 79 বছর, 78 বছর। ওই যে 81 সালে ফিরে আসায় তার রাজনৈতিক ক্যারিয়ার না। মানে ওই 50 বছর 60 বছর আপনি মিলাতে পারবেন না। 78 বছরই কিন্তু এই মানুষ রাজনীতি করছে, সেইটা ভাববেন। এবং উনি সবকিছু দেখেছে। আপনারা যারা বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সক্রিয় আছেন, তাদেরকে উনি মূল্যায়ন করবেন, এটা কিন্তু উনি বলে দিয়েছেন সব জায়গায়। উনি সবকিছু দেখেন, এটাও কিন্তু বলেছেন। আপনারা শেখ হাসিনার বক্তব্যগুলো শুনবেন। এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ তো আনতে হবে না, আপনারা একটু ওয়েট করেন। বাংলাদেশের মানুষ সেজদা করে শেখ হাসিনাকে আনবে, সেই দিন কিন্তু আর দূরে নয়। শেখ হাসিনা ফিরবেন দেশটাকে রক্ষা করার জন্য। আপনারা অমির রহমান পিয়ালের লেখা গান শুনেননি? তিনি সেই জন্য ফিরবেন। তিনি তারেক রহমান ইউনুসের জেলে ঢোকার জন্য ফিরবেন না।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশের দৈনিক মানবজমিন, ইত্তেফাক সহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদের সূত্র হিসাবে তারা উল্লেখ করেছেন ভারতের আনন্দবাজার পত্রিকা, যেখানে শেখ হাসিনার সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি অবশ্যই দেশে ফিরব, মাথা উঁচু করে ফিরব। এক পর্যায়ে তিনি সাক্ষাৎকারে বলেছেন যে বিমানে আমাকে এখানে পাঠানো হয়েছিল সেই বিমান পাঠিয়ে দিক, ওই বিমানে আমি ফিরব। তিনি পাসপোর্ট ফেরত দেওয়ার কথা বলেছেন এবং তার কথা বলার মধ্যে দৃঢ়তা ছিল যে আমি অবশ্যই ফিরব, মাথা উঁচু করেই ফিরব। এই সংবাদকে অনেকগুলি দেশি এবং বিদেশি ইংরেজি, বাংলা এবং অন্যান্য ভাষার গণমাধ্যম খুবই গুরুত্ব সহকারে প্রচার করেছে। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দীর্ঘ ষড়যন্ত্রের চূড়ান্ত পরিণতি হিসাবে জামাত শিবির এবং তাদের বিদেশি সহযোগীরা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল বাংলাদেশের এন্টি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ক্ষমতালোভী একটি চক্রকে সঙ্গে নিয়ে। তাতে সহায়তা করেছিল প্রশাসনেরও বিভিন্ন পর্যায়ের অনেক লোক। সবকিছু আজ স্পষ্ট। যারাই ষড়যন্ত্রে জড়িত ছিলেন তারা নিজেরাই বিভিন্ন ভিডিওতে, ইউটিউবে, গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলছেন যে হ্যাঁ, আমরা এটা করেছি, আমরা পুলিশ মেরেছি, আমরা সরকারি স্থাপনা, মেট্রো রেল, পদ্মা সেতু পুড়িয়ে দিয়েছি। কেউ কেউ তো বলেছেন যে আমরা যদি শেখ হাসিনার 5 তারিখে পতন ঘটাতে না পারতাম তাহলে আমরা অস্ত্র তুলে নিতাম। কেউ কেউ তো বলছেন যে 15 বছর পূর্ব থেকে আমরা এই পরিকল্পনা করে আসছি। তাদের এই সমস্ত পরিকল্পনার যে মূল ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ক্লিনটন ফাউন্ডেশনের বক্তব্যেই বলেছেন, হঠাৎ করে কিছু হয় নাই, নাথিং হ্যাপেন্ড সাডেনলি, থ্রু এ লং মেটিকুলাস ডিজাইন এটা করেছি। এবং যাদেরকে দিয়ে করিয়েছেন তাদেরকে তিনি জনসম্মুখে উপস্থাপন করেছেন। অর্থাৎ যারা ঘটনা ঘটিয়েছে তারা প্রকাশ্যে স্বীকার করেছে যে সকল ঘটনা আমরাই ঘটিয়েছি এবং আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপির নেতা, তিনি বলেছেন যে আমাদের টার্গেট কোনোভাবেই গণভবন, বঙ্গভবন ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। তাদের আর এক নেতা মাসুদ, তিনি বলেছেন আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনাকে হত্যা করে তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধ্বংস করার যে সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র থেকে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা আল্লাহর অশেষ সহমতে রক্ষা পেয়েছেন। ইতোপূর্বেও অন্তত 19 বার হত্যা চেষ্টা থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন। সর্বশেষ 2004 সালের 21 আগস্ট যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভয়াবহ গ্রেনেড নিক্ষেপ করা হলো, সেদিন তার বেঁচে থাকার কথা ছিল না, সেদিনও তিনি বেঁচে গেছেন। 1975 সনের 15 আগস্ট সৌভাগ্যক্রমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে তারা বেঁচে ছিলেন। আমি যে কথাটা খুব স্পষ্টভাবে বলি, আমি খুব কাছের থেকে শেখ হাসিনাকে দেখেছি এবং তার সম্পর্কে জানি। তিনি যা বলেন তিনি সেটা করে ছাড়েন। তিনি যখন যুদ্ধ অপরাধীদের বিচারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করছিলেন, অনেকেই, এমনকি তার দল এবং শুভাকাঙ্ক্ষীদের অনেকেও কিন্তু এই সাহস নেওয়া ঠিক হবে কিনা তাকে শঙ্কিত করেছিলেন। বলেছিলেন যুদ্ধ অপরাধীরা দেশের ভিতরে সুপ্রতিষ্ঠিত, রাজনীতিতে প্রতিষ্ঠিত, কেউ কেউ মন্ত্রী হয়েছেন, রাজনৈতিক নেতা হয়েছেন, কারো ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, দেশের বাইরে তাদের বিশাল প্রভাব রয়েছে। শেখ হাসিনা বলেছিলেন আমি বিচার করব। বঙ্গবন্ধুর খুনিরা ইনডেমনিটি অর্ডিন্যান্সকে পার্লামেন্টে পাশ করাবার ভিতর থেকে দাম্ভিকতা সৃষ্টি করে বলেছিলেন কেউ আমাদের কিছু করতে পারবে না। সেই দাম্ভিকতাও কিন্তু শেখ হাসিনা চূর্ণ করেছিলেন। পদ্মা সেতু তৈরির সময় তার পক্ষে কেউই ছিলেন না। কোথা থেকে টাকা আসবে? বিশ্বব্যাংক বন্ধ করে দিল। এমনকি তার ক্যাবিনেট এবং অন্যান্যরাও তো সংশয় প্রকাশ করেছিলেন। শেখ হাসিনা বলেছিলেন যে আমি যা সিদ্ধান্ত নেই আমি সেটা করি। শেখ হাসিনা কিন্তু করে ছেড়েছেন। বাংলাদেশে মেট্রো রেল হবে কেউ স্বপ্নে ভেবেছিল? শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি সেটা করে ছেড়েছেন। কর্ণফুলী নদীর নিচ থেকে টানেল হবে, এটা বাংলাদেশে এত সরকার এসেছে, এত রাষ্ট্রপতি এসেছে, প্রধানমন্ত্রী এসেছে, কেউ ভেবেছিলেন? শেখ হাসিনা ভেবেছিলেন, তিনি করেছেন। প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছাবে,
এটা অসম্ভব। বর্তমান প্রধানমন্ত্রী তার পূর্বের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে দোকানে, শপে, গ্রামে সর্বত্র বিদ্যুৎ দেওয়া সম্ভব না। শেখ হাসিনা বলেছিলেন যে আমি সর্বত্র বিদ্যুৎ দেব, প্রতিটি গ্রামকে বিদ্যুতায়িত তিনি করে চলেছেন। তথ্য প্রযুক্তি, প্রতিটি গ্রামে, একেবারে প্রত্যন্ত অঞ্চলেও তিনি ইন্টারনেট পৌঁছে দিয়েছেন। একটা লোক গৃহহীন থাকবে না, তার এই সংকল্প তিনি বাস্তবায়ন করেছেন সকল মানুষের জন্য, গৃহহীনদের জন্য। সরকারি ভূমিতে সরকারি টাকায় গৃহ নির্মাণ করে, দলিল করে দিয়ে, তাদের মালিকানা নিশ্চিত করে দিয়ে। তিনি বলেছিলেন কৃষকের জন্য ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট। শুধু তাই নয়, কোন রকম বন্ধক ছাড়া তারা লোন পাবে, তিনি সেটা করে দেখিয়েছিলেন। এটাই শেখ হাসিনা। তিনি তখন বলেছেন আমি দেশে ফিরবই। শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত। যে কোনো সময় তিনি দেশে ফিরবেন। তার সহকর্মী যারা দেশের বাইরে আছেন, আমরা যারা আছি, আমরা সবাই দেশে ফিরব। আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে আমি বলবো, শেখ হাসিনা যা বলেন তিনি তা করেন, তিনি পরাভব মানেন না। 2004-এর 21 আগস্টের পরে ওই মৃত্যুর বিভীষিকার ভিতর থেকে কোনোভাবে বেঁচে যাওয়ার পরে, যখন 2007 সালের কেয়ারটেকার সরকার বানোয়াট মামলায় তাকে গ্রেপ্তার করলেন, আমি সেই সময় তার অন্যতম আইনজীবী ছিলাম। তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে তাকে বলেছিলেন রাজনীতি ছেড়ে দিতে। অত বড় বিপদগ্রস্ত অবস্থায় তিনি বলেছেন আমি ছাড়বো না, আমি শেখ মুজিবের মেয়ে, যা করতে হয় আমি তাই করব। শেখ হাসিনার জেদ, তার দৃঢ়তা আমি খুব কাছের থেকে দেখেছি। যারা দেখেননি তারা বুঝবেন না। উনি যেটা বলেন উনি সেটা করে ছাড়েন। তাতে মৃত্যুকে উনি ভয় পান না। না হলে এতবার মৃত্যুর মুখোমুখি হওয়ার পরেও তিনি চ্যালেঞ্জ নিয়েছেন। এখনো তিনি শারীরিকভাবে, মানসিকভাবে অত্যন্ত ভালো, বরং পূর্বের চেয়ে আরো বেশি দৃঢ় প্রত্যয়ী হয়ে আছেন। তিনি দেশে ফিরবেন। আমার বিশ্বাস তার সার্বক্ষণিক সঙ্গী বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং বঙ্গবন্ধুর উত্তরসূরিরা সবাই দেশে ফিরবে, আমরা সবাই দেশে ফিরব ইনশাআল্লাহ। সেদিন খুব দূরে নয়। মামলা, হামলা, হত্যা এগুলি দিয়ে আওয়ামী লীগকে নিবৃত করা যায় না। শেখ হাসিনার সৈনিকদের নিবৃত করা যায়নি। যেমন ভাবে ফাঁসির হুকুম দেবার পরেও বঙ্গবন্ধু বলেছিলেন আমার একটি চাওয়া আছে, আমার ফাঁসি কার্যকর হলে আমার লাশটি আমার প্রিয় জন্মভূমিতে পাঠিয়ে দিও। শেখ হাসিনার ধমনীতে তার রক্ত, শেখ রেহানার ধমনীতে তার রক্ত। শেখ হাসিনা ফিরবেই ফিরবে ইনশাআল্লাহ, সেদিন খুব দূরে নয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার আলোচনাটা বেশ জমে উঠেছে। এতদিন যেটি ছিল আওয়ামী লীগের অনলাইন আলোচনায়, সেটি এখন ভারতীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাথে সাথে সরকারের পক্ষ থেকেও এ নিয়ে বক্তব্য আসায় এই আলোচনায় প্রশ্ন উঠছে, শেখ হাসিনা গত কয়েকদিন ধরে তিনি ফিরছেন বলে যে বক্তব্য দিয়ে আসছেন, তার পেছনে কি এমন কোনো বিশেষ রহস্য আছে যেটির কারণে নানান পক্ষে আলোচনা শুরু হয়েছে। আবার শেখ হাসিনা ফেরার এই বার্তা নিয়ে বেশ চিন্তিত দেখা যাচ্ছে ইউনূসের সমর্থক বলে পরিচিত ছাত্র নেতাদেরকেও। তাদেরকেও প্রকাশ্যে জনসভায়, কেউ বা নিজের ফেসবুক পেজে লম্বা স্ট্যাটাস দিচ্ছেন। ভারতীয় গণমাধ্যমগুলো ঘেটে দেখা যাচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী 3টি ভারতীয় গণমাধ্যমকে ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন, যেগুলো 19 মে ছাপা হয়েছে। তার মধ্যে আনন্দবাজার পত্রিকাকে বলেছেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে, তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। প্রশ্ন হলো এই নীরব প্রস্তুতির ধরনটা কি? সেটির ইঙ্গিত পাওয়া যায় এই 3টি ইমেল সাক্ষাৎকারে। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি মাথা উঁচু করে ফিরবেন। দ্য হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়, কারণ তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে ফেরার জন্য কাজ করছেন। দর্শক, এর আগে 2 দফায় শেখ হাসিনা ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ইমেইলে সাক্ষাৎকার দিয়েছিলেন, কিন্তু এই প্রথম কোনো মিডিয়াতে তিনি দেশে ফেরার কথা বলেছেন। শেখ হাসিনার এই ইমেল সাক্ষাৎকারগুলো
এমন এক সময় প্রকাশিত হলো যেখানে কয়েকদিনের মধ্যে ভারতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কূটনৈতিক সূত্রগুলো বলছে, রুবিওর সফরে দিল্লিতে আলোচ্য সূচির একটি অন্যতম ইস্যু বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। শুধু দিল্লি নয়, মার্কো রুবিও কয়েক ঘন্টার জন্য কলকাতায় যাবেন, সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিশ্লেষকদের প্রশ্ন, তৃতীয় দফায় ইমেল সাক্ষাৎকারের মাধ্যমে সেটির কি ইঙ্গিত দিলেন শেখ হাসিনা? 24 আগস্টের পর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন। ভারতীয় সরকারের দাবি, তিনি দেশটির সরকার অতিথি হয়ে দিল্লিতে আছেন। সেখান থেকে তিনি নিয়মিত দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনলাইনে ভিডিও বার্তা দেন। দিল্লিতে থাকা অবস্থায় কোনো গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রথম ছাপা হয়েছিল গত বছরের 29 অক্টোবর। ওই একদিনে বিশ্বখ্যাত 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার ইমেইলে দেওয়া সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট। এই 3টি সাক্ষাৎকারের মূল বিষয় ছিল সাক্ষাৎকারগুলোতে তিনি জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে তার নিজের কোনো দায় নেই বলে তিনি দাবি করেছিলেন। দ্বিতীয় দফায় শেখ হাসিনা ইমেল সাক্ষাৎকার ছাপা হয় গত বছরের শেষ দিকে। 2025 সালের নভেম্বরে তিনি ভারতীয় গণমাধ্যম নিউজ 9কে এবং ডিসেম্বরে নিউজ 18 ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছিলেন। এই দুটি সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পদক্ষেপকে অসাংবিধানিক বলে দাবি করেছিলেন। তাছাড়া এই 2 দফার সাক্ষাৎকারগুলোতে ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং ইউনূসের কর্মকাণ্ডের সমালোচনা করেছিলেন। কিন্তু তার দেশে ফেরা নিয়ে এর আগে জোরালোভাবে কোনো সাক্ষাৎকারে কিছু বলেননি, যেটি দেখা যাচ্ছে 19 মে তিনটি ভারতীয় গণমাধ্যমকে দেয়া ইমেল সাক্ষাৎকারে। এই 3টি গণমাধ্যম হলো হিন্দুস্তান টাইমস, মিলেনিয়াম পোস্ট এবং কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার। 3টি গণমাধ্যমের পক্ষ থেকে মূল প্রশ্নটি ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে ফাঁসির দণ্ড দিয়েছে এবং সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বহাল থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? এর উত্তর দিতে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার 1981 সালে দেশে ফেরার ইতিহাস তুলে ধরেন। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের গর্ব নিয়ে মাথা উঁচু করে ফিরবেন। আনন্দবাজারকেও একই কথা বলেছেন। তবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় তার ফেরা আদৌ সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি যা বলেছেন সেটি বেশ ইঙ্গিতপূর্ণ। যেমন আনন্দবাজারকে বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 1971 সালে তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। শেখ হাসিনা বলেছেন, নিষেধাজ্ঞা যদি আওয়ামী লীগকে দমন করতে পারত তাহলে বাংলাদেশের জন্ম কখনোই হতো না। হিন্দুস্তান টাইমসকে বলেছেন, এই নিষেধাজ্ঞা ক্ষমতাসীনদের সাময়িক শক্তি প্রদর্শন, কিন্তু বাস্তবে এটি তাদের ভয়ের প্রতিফলন। তারা আওয়ামী লীগকে ভয় পায়, কারণ আওয়ামী লীগ যদি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে তাহলে তাদের পক্ষে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। আনন্দবাজারের কাছে তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আবেগে রয়েছে, ফলে তার ও তার দলের ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরবেন তিনি। নীরবে তার প্রস্তুতি চলছে। দর্শক, আওয়ামী লীগ ফেরার জন্য যে প্রস্তুতি চলছে সেটি এই প্রথমবারের মতো শেখ হাসিনা প্রকাশ্যে বললেন। অবশ্য গত সপ্তাহখানেক ধরে অনলাইনে পাওয়া তার অডিওতে শোনা গেছে তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরবেন। প্রশ্ন হলো, নীরবে কি প্রস্তুতি চলছে? এর ইঙ্গিত পাওয়া যায় হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার প্রকাশিত সাক্ষাৎকারে। হিন্দুস্তান টাইমসের সাক্ষাৎকারে বলা হয়েছে, তার বাংলাদেশে ফেরা বা রিটার্নের বিষয়টি একটি নির্দিষ্ট তারিখ বা সময়ের উপর নির্ভর করে না। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন পুনরুদ্ধারে তিনি ও তার দল কাজ করে যাচ্ছেন। তিনি বলেছেন, তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নাই। এরপর তিনি যেটি বলেছেন সেটি থেকে ধারণা পাওয়া যায় নীরবে যে প্রস্তুতি চলছে সেটি আসলে কি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের জন্য তিনি লড়াই করছেন এবং তিনি ও তার দল আওয়ামী লীগ
কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে এবং বিশ্বব্যাপী মিডিয়ার মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করছেন। আবার মিলেনিয়াম পোস্টের সাক্ষাৎকারেও বিষয়টি পরিষ্কার করে বলেছেন, কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ জোরে সোরে কাজ চালাচ্ছে আওয়ামী লীগ। আরেকদিকে দেশের নেতা কর্মীরাও আগের চেয়ে অনেক বেশি সংগঠিত বলে তিনি দাবি করেছেন। এমনকি কূটনৈতিক পর্যায় থেকে বিভিন্ন সময় রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের যে প্রস্তাবের কথা শোনা গিয়েছিল, সেটি নিয়ে তিনি যে খুব বেশি চিন্তিত নন, সেটিও 3টি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। দর্শক, শেখ হাসিনা এই যে প্রথমবারের মতো আওয়ামী লীগের ফেরার বিষয়ে কূটনৈতিক ও আন্তর্জাতিক তৎপরতার কথা বললেন, সেটি এমন এক সময় যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দিল্লি সফরে যাচ্ছেন 5 দিন পরে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, 3 দিনের সফরে রুবিও পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ভারতে যাবেন। সেখানে তার কোয়াডের সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। তার এই সফরের সময় আমেরিকার 250 বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, মার্কো রুবিওর এই সফরের আগে আমেরিকার 250 বছর পূর্তি অনুষ্ঠানকে ঘিরে দিল্লিতে বেশ অভিনব প্রচার চালানো হচ্ছে। 3 চাকাওয়ালা স্কুটারের পিছনে ট্রাম্পের পোর্ট্রেট আর আমেরিকার জাতীয় পতাকা দিয়ে লেখা হয়েছে, শুভ জন্মদিন 250 বছরের পুরনো আমেরিকা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, রুবিওর এই সফরের বিশেষত্ব হলো প্রায় 14 বছর পর কোনো মার্কিন হাই প্রোফাইল মন্ত্রী পশ্চিমবঙ্গ বা কলকাতা সফরে যাচ্ছেন। তবে সফরটি হবে কয়েক ঘন্টার। পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় যাওয়ার পর তার এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্রগুলো বলছে, দিল্লি ও কলকাতার বৈঠকগুলোর আলোচ্য সূচিতে বাংলাদেশ এবং দেশটির সাম্প্রতিক পরিস্থিতিকে ঘিরে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ইস্যু বিশেষ স্থান পাবে। এর আগে শেখ হাসিনার এমন সাক্ষাৎকারকে বিশ্লেষকরা বিশেষ নজরই দেখছেন, কারণ শেখ হাসিনা এই সাক্ষাৎকারগুলোতে জঙ্গি উত্থানের ইস্যুটি তুলে এনেছেন। মিলেনিয়াম পোস্টের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি সারা বিশ্বের বন্ধুপ্রতিম দেশ এবং সংস্থার সমর্থন চাইছেন? শেখ হাসিনা উত্তরে বলেছেন, তিনি বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্র ও সংগঠনের সহযোগিতা কামনা করছেন। বাংলাদেশে আজ যা ঘটছে তা নিছক একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয় বলে তিনি দাবি করেন। বলেছেন, এটি মৌলিক মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের সাথে যুক্ত। তিনি বলেছেন, যদি বাংলাদেশে গণতন্ত্র ব্যর্থ হয়, যদি একটি মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যদি অরাজকতার সংস্কৃতি অব্যাহত থাকে, তবে বাংলাদেশের 18 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাব পড়বে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার উপরও। হিন্দুস্তান টাইমসে ছাপা হয়েছে, জঙ্গি ও চরমপন্থী শক্তির উত্থানের কারণে বাংলাদেশ 2001 থেকে 2006 সালের মধ্যবর্তী সময়ের অন্ধকার দিনগুলোতে ফিরে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন, চরমপন্থা ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের জন্যই হুমকি নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কো রুবিওর সফরে ভারত ও আমেরিকার বাণিজ্য ইস্যুর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার এই ইস্যুতে কথা বলা বেশ তাৎপর্যপূর্ণ। এদিকে শেখ হাসিনার এমন বক্তব্য নিয়ে যে বাংলাদেশের সরকারি মহলও বেশ ভাবছে, সেটি বোঝা যাচ্ছে। এতদিন সরকার পক্ষ থেকে বলা হচ্ছিল, তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। কিন্তু 19শে মে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু বিএনপি সরকার করবে না। তিনি বলেছেন, শেখ হাসিনার বিচার হয়েছে, দেশে ফিরলে তাকে সে রায় ডিফেন্ড করতে দেওয়া হবে। বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ একদিন আগের মতোই দাবি করেছেন, আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না। 19শে মে শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো প্রকাশের পরই লম্বা স্ট্যাটাস দিয়েছেন ইউনূসের মাস্টারমাইন্ড খ্যাত সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অবশ্য তার স্ট্যাটাসটা একেবারে গদ্য কবিতার মতো। সেখানে তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। তিনি আওয়ামী লীগের শক্তিশালী হওয়ার পিছনে ইউনূসের আমলের মব শাসনকে দায়ী করেন। অবশ্য সেই সময় তিনি নিজেই ছিলেন ক্ষমতায়, যে ক্ষমতার দম্ভে তিনি আইন ও সংবিধানের তোয়াক্কা না করে বঙ্গভবনে গিয়ে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছিলেন।
কূটনৈতিক একাধিক সূত্র বলছে, ভারত বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও শেখ হাসিনা ইস্যু নিয়ে এই দুটি দেশ ছাড়াও আরও দুটি দেশের মধ্যস্থতায় কূটনৈতিক পর্যায়ে গত 2 সপ্তাহে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং সে আলোচনাগুলো হয়েছে ভারত ও বাংলাদেশের বাইরে। একটি আলোচনা হয়েছে পশ্চিমা একটি দেশ এবং আরেকটি আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্যের একটি দেশে। সেসব আলোচনার পরেই শেখ হাসিনার এমন ইঙ্গিতপূর্ণ সাক্ষাৎকার ছাপা হয়েছে। এ কারণে কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কো রুবিওর এই সফরের পর এই অঞ্চলের দেশীয় আঞ্চলিক পরিস্থিতিতে অনেক নাটকীয় মোড় দেখা দিতে পারে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাথা উঁচু করে ফিরবেন। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন স্বয়ং শেখ হাসিনা। এই সাক্ষাৎকারে আর কি কি বলেছেন শেখ হাসিনা, দেশে ফেরার বিষয়ে তিনি কি পরিকল্পনা প্রকাশ করেছেন, দেশ নিয়ে, আওয়ামী লীগের রাজনীতি এবং সাংগঠনিক চ্যালেঞ্জ নিয়ে কি বলেছেন, এসব প্রশ্নের জবাব সহ আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো এই ভিডিওতে, যা বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। থাকুন সঙ্গে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, দেশে ফিরছেন শেখ হাসিনা, দিল্লি থেকে বিস্ফোরক বার্তা, এটা হচ্ছে শিরোনাম। তো এই শিরোনামই বলছে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোচনার জন্ম হতে চলেছে। অবশ্য দেশে ফেরার কথা তিনি এর আগেও বলেছেন, একাধিকবার বলেছেন। সেটি নিয়ে কখনো আলোচনা হয়েছে, আবার আলোচনা নিয়ে গেছে। তবে রাজনীতির বিশ্লেষকরা এখন মনে করছেন একটা মোমেন্টাম হয়তো তৈরি হচ্ছে, যা শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সত্যি সত্যি প্রাসঙ্গিক করে তুলতে পারে। এদিকে দিন দুয়েক আগে শুনলাম, আপনারা হয়তো শুনেছেন, তিনি বলেছেন, এটা অডিওতে শুনলাম, যেভাবে আমাকে এখানে রেখে গেছেন, মানে দিল্লিতে যে বিমান দিয়ে রেখে গেছেন সেটা পাঠান, আমি আসব। তিনি যেভাবে বলেছেন, ঘটনাটা আসলে হয়তো সেভাবে ঘটবে না, এটি অনুমান করা যায়। তবু হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে বিশ্লেষকরা কিন্তু আলোচনা করছেন, কথা বলছেন। দেশের একাধিক গণমাধ্যম সাক্ষাৎকারটি অনুবাদ ছেপেছে। তার মানে কিছু একটা হয়তো হচ্ছে বা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে ফিরবেন তিনি, কোন পরিস্থিতিতে ফিরবেন? তার এই ফেরার ঘোষণায় সরকার এবং বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া কি হবে? শেখ হাসিনার ফেরার বার্তা কি শুধুই আবেগময় কিছু কথা, নাকি একটি বড় রাজনৈতিক কামব্যাকের সংকেত? সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি নীরব নন, বরং অনেক বেশি সক্রিয়। এটি মাঝে মধ্যে অনুধাবন করা যায়। তার দাবি, কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে এবং বিশ্ব গণমাধ্যম ব্যবহার করে তিনি প্রতিনিয়ত কাজ করে চলেছেন। তিনি বলেছেন, সৃষ্টিকর্তা যেহেতু আমাকে বাঁচিয়ে রেখেছেন, খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরব। এই একটি লাইনই এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। কারণ অনেকেই ধারণা করেছিলেন শেখ হাসিনা হয়তো দীর্ঘ নির্বাসনের পথেই হাঁটবেন, কিন্তু তার এই বক্তব্য যেন বলছে ভিন্ন কিছু। তিনি যেন পরিষ্কার বার্তা দিলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না। দেশে ফেরার জন্য তিনি দুটি শর্ত সামনে এনেছেন। প্রথমত, রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার হতে হবে। দ্বিতীয়ত, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হতে হবে। এই যে দুটো শর্ত তিনি দিলেন, এই দুটো শর্তের রাজনৈতিক অর্থ কি? সরলভাবে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে বোঝা যায় যে তিনি যে বলছেন যে রাজনৈতিক শক্তির যে প্রভাব মুক্ত করার কথা, মানে তাদের কার্যক্রম সহজ করার কথা, অর্থাৎ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বা দমন পীড়নের রাজনীতি বন্ধ করার কথা হয়তো তিনি বলছেন। আবার দলটিকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়ার দাবিও হয়তো তিনি জানাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এই যে দাবিগুলো তিনি বললেন, শর্ত দিলেন, বিএনপি, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কি এমন পরিবেশ আদৌ তৈরি করবে বা করতে চাইবে? সরকার না হয় করলো, যদি করে, জামাত কিভাবে দেখবে এটিকে? এনসিপি কি চাইবে সেরকম কিছু হোক? কারণ আওয়ামী লীগের কার্যক্রম সচল হওয়া, শেখ হাসিনার প্রত্যাবর্তন, মানে দেশে ফেরা, এর মানে কি? এর মানে তো বিএনপি জামাতের জন্য গাদা গাদা চ্যালেঞ্জ তৈরি হওয়া, পদে পদে।
এবং এনসিপি তো মনে করে, তারা বক্তৃতায় তাদের নেতারা বলেন যে আওয়ামী লীগ ফেরা মানে তাদের খেলা প্রায় শেষ, অর্থাৎ পতনের শুরু। এখন সেই পতন কেমন হবে, কিভাবে হবে, সেটা যদিও এখন কেউ আঁচ করতে পারছেন না। এর কারণ আছে, কারণ বাস্তবতা হলো শেখ হাসিনার দেশে ফেরা মানে আওয়ামী লীগের সাংগঠনিক পুনর্জাগরণ। এখানেই আসলে সকলের ভয়, সব রাজনৈতিক দলের ভয়, অন্যান্য বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন তাদেরও ভয় এখানে। বর্তমানে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে চাপে রয়েছে, কথা সত্য, কিন্তু তাদের ভোট ব্যাংক পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে, মুছে গেছে, হাওয়া হয়ে গেছে, এটা কি জোর দিয়ে বলা যাবে? যাবে না বোধহয়। শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ জনগণের দল, কাগজে লেখা কোনো নিষেধাজ্ঞাই এই দলকে দমন করতে পারবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগকে প্রশাসনিক আদেশ দিয়ে থামানো গেলেও, সাময়িকভাবে আটকানো গেলেও রাজনৈতিক বাস্তবতা থেকে মুছে ফেলা সম্ভব নয়। তিনি দলের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন এই সাক্ষাৎকারে। নিষিদ্ধ এর আগেও আওয়ামী লীগ হয়েছে, তারপরে কিভাবে ফিনিক্স পাখির মতো আবার উঠে দাঁড়িয়েছে সেটি তিনি বোঝাতে চেয়েছেন। এই জায়গাতেই বিএনপি জামাতের জন্য একটা নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ যদি আওয়ামী লীগ আবার মাঠে সংগঠিত হতে শুরু করে, অর্থাৎ সুযোগ তৈরি করে নিতে পারে যদি একবার, তাহলে বর্তমান যে রাজনৈতিক হিসাব আছে, যে সমীকরণ আছে, এটা কিন্তু সম্পূর্ণ বদলে যেতে পারে। কারণ এর কিছু কারণ যদি বলি আপনারা মেলাতে পারবেন। চারদিকে দেখুন, সোশ্যাল মিডিয়ায় দেখুন, জনগণের প্রতিক্রিয়া খেয়াল করুন। বিশেষ করে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, দরিদ্র মানুষ, নিম্নবিত্তের মানুষ, তারা কিভাবে, কি ভাষায় মুখ খুলছেন লক্ষ্য করুন। এবং তারা যে প্রত্যেকেই শেখ হাসিনার একটা অসাধারণ, অপ্রত্যাশিত কিন্তু সুনির্দিষ্ট কামব্যাকের প্রত্যাশা করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনাও হয়তো এই পরিবেশটা এবং এই প্রেক্ষাপটটা উপলব্ধি করতে পারছেন। এই জন্যই হয়তো তিনি দাবি করেছেন বর্তমানে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক এবং কয়েক লক্ষ নেতা কর্মী দেশে সক্রিয় রয়েছেন, যদিও আমরা সেটা দেখতে পাই না। তিনি বলছেন নিপীড়ন, হামলা, মামলা, গ্রেপ্তার কিছুই তার দলকে ভাঙতে পারেনি, এটি সত্য, এবং নেতা কর্মীদের মনোবল নষ্ট করতে পারেনি। জটিকা মিছিল এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি এটি প্রমাণ দেয়। এখানেই আসলে তিনি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগ এখনো ফ্যাক্টর, এবং সেই কারণেই তিনি বলেন কোট আনকোট তারা আওয়ামী লীগকে ভয় পায়। এই তারা কারা কারা ভয় পায় তিনি সরাসরি নাম বলেননি, কিন্তু তার বক্তব্যের রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট, আপনারাও হয়তো বুঝতে পারছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা সবচেয়ে কঠিন মন্তব্য করেছেন জঙ্গিবাদ এবং চরমপন্থা নিয়ে। বলেছেন বাংলাদেশ আবার 2001 থেকে 2006 সালের অন্ধকার সময়ে ফিরে যেতে পারে, যে সময় বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, 2001 থেকে 2006। এখন আছেন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান। তাকে নিয়ে অডিও বার্তায় ইতিমধ্যেই অনেক কঠোর ভাষা প্রয়োগ করেছেন শেখ হাসিনা, অনবরত নিয়মিত করছেন। তিনি দাবি করেছেন সেই সময় 2001 থেকে 2006 এই সময়ে দেশে জঙ্গিবাদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছিল। 63 জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল, বিচারক হত্যার মতো ঘটনা ঘটেছিল, গ্রেনেড হামলা হয়েছিল তার উপর, 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনাও তিনি উল্লেখ করেছেন। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেছেন 2024 সালের 5 আগস্টের পর অনেক সাজাপ্রাপ্ত জঙ্গি মুক্তি পেয়েছে এবং জঙ্গিবাদের ছায়া আবারও রাষ্ট্রযন্ত্রের ভেতরে ছড়িয়ে পড়ছে। এই বক্তব্য নিঃসন্দেহে বিএনপি এবং তাদের মিত্ররা প্রত্যাখ্যান করবে, কিন্তু শেখ হাসিনা নিজেকে চরমপন্থার বিরুদ্ধে শেষ প্রতিরোধ হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন। তিনি কৌশলে আন্তর্জাতিক মহলকে বোঝাতে চেয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগ দুর্বল হলে, আওয়ামী লীগ হারিয়ে গেলে জঙ্গিবাদ আবারও শক্তিশালী হতে পারে, যেটা আসলে আন্তর্জাতিক মহল চায় না। এই বক্তব্যের আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি খুব সহজ হবে? কি মনে হয় আপনাদের? সাম্প্রতিক বাংলাদেশ সরকারের সাম্প্রতিক পাকিস্তান প্রীতির যে ধারাবাহিকতা আমরা দেখছি, এবং বিভিন্ন জায়গায় অনেক জঙ্গি সংযোগ এবং শঙ্কার যে প্রেক্ষাপট আমাদের সামনে আসছে বিভিন্ন সময়ে, এসবের আলোকে জঙ্গিবাদের বিকাশকে কতকাল উপেক্ষা করবে আন্তর্জাতিক মহল?
এই সাক্ষাৎকারে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন শেখ হাসিনা। বলেছেন, ভারত শুধু প্রতিবেশী নয়, মুক্তিযুদ্ধের পরীক্ষিত বন্ধু। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ভারত বিরোধী রাজনীতি দীর্ঘদিন ধরেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগকে তার বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ সবসময় দেশ বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে নতজানু নীতি অবলম্বন করছে ইত্যাদি নানা অভিযোগ করেছে। কিন্তু তিনি একথা বলেছেন, ইউনূসের অন্তর্বর্তী শাসনামলের 18 মাসে এবং তারেক রহমানের বিএনপি সরকারের 3 মাসে তারা একটিও নতজানু নীতি বা দেশ বিক্রির চুক্তি বা গোলামি চুক্তি তারা কেউ জনসমক্ষে আনতে পারেনি। কারণ তিনি এমন কোনো চুক্তি করেননি। তিনি বলেছেন, ছিটমহল থেকে শুরু করে সমুদ্র যে সীমা অর্জন করা, আদালতের মাধ্যমে ভারতের সঙ্গে লড়াই করে আন্তর্জাতিক আদালতে, সবকিছু তিনি করেছেন দেশের জনগণের কল্যাণে। তিনি দেশের স্বার্থকে সমুন্নত রেখেই ভারতের সঙ্গে চুক্তিগুলো করেছেন। এই যে পাইপলাইন দিয়ে অতি সম্প্রতি যে জ্বালানি তেল এলো, এটি নিয়েও তাকে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে। এই কথাটিও তিনি বলেছেন। তো যাই হোক, যে কথাগুলো তিনি বলছেন, এই কথাগুলোর বা এই বক্তব্যগুলোর রাজনৈতিক তাৎপর্য কিন্তু অনেক বড়। কারণ বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে উত্তেজনা, সন্দেহ এবং কূটনৈতিক দূরত্ব নিয়ে অনেক আলোচনা কিন্তু চলছে। সেখানে শেখ হাসিনা যেন দিল্লিকে আবারও এই বার্তাই দিলেন, আওয়ামী লীগই ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক বন্ধু বা পার্টনার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শেখ হাসিনা দাবি করেছেন তাকে এর আগে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে, পরম করুণাময়ের কৃপায় তিনি বেঁচে গেছেন। 2024 সালের 5 আগস্ট তাকে হত্যার পরিকল্পনা ছিল বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনকে শুধু ক্ষমতায় ফেরার প্রশ্ন হিসেবে না দেখিয়ে এক ধরনের বেঁচে ফেরা এবং মিশন হিসেবে উপস্থাপন করেছেন বলে মনে হয়। এখানেই আসলে একটা আবেগের জায়গা তৈরি হয়, কারণ তার সমর্থকদের কাছে, নেতা কর্মীদের কাছে এটি ফিরে আসার অঙ্গীকার কিংবা ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার হিসেবেও কাজ করছে বা করতে পারে। তবু কিন্তু প্রশ্নটা প্রাসঙ্গিক, শেখ হাসিনা কি সত্যি দ্রুত দেশে ফিরতে পারবেন? আমরা যদি এর গ্রাউন্ড রিয়েলিটি একটু খুঁজি, কি দেখতে পাবো? বাস্তবতা হলো, তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে দেশে, তার মৃত্যুদণ্ডের আদেশও রয়েছে, রাজনৈতিক পরিবেশও তার অনুকূলে নয়। কিন্তু এটাও সত্য, বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে খুব কম জিনিসই আছে। কেন বললাম? 1981 সালে 6 বছরের নির্বাসন শেষে শেখ হাসিনা ভারত থেকেই দেশে ফিরেছিলেন। ঠিক 45 বছর পর, আজকে যদিও 19 মে, তিনি 81-র 17ই মে দেশে ফিরেছিলেন। তো 45 বছর পর আবারও একই ধরনের রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছেন তিনি। এজন্যই প্রশ্ন, ইতিহাসের কি পুনরাবৃত্তি হতে চলেছে, নাকি এটি শুধুই রাজনৈতিক চাপ তৈরির কৌশল? এর সঠিক জবাব সময়ই দেবে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যি দ্রুত দেশে ফিরবেন কিংবা ফিরতে পারবেন? বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তা কতটা সম্ভব বলে আপনি মনে করেন? আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশে আমরা সাধারণত বড় সংকট বুঝতে পারি তখনই যখন হাসপাতালের বারান্দা ভরে যায়, শিশুর কান্না টেলিভিশনের পর্দায় আসে, কিংবা রাষ্ট্র হঠাৎ জরুরি সভা ডাকে। তার আগে পর্যন্ত সব কিছুই যেন নিয়ন্ত্রণে থাকে। হাম রুবেলার সাম্প্রতিক সংকটও ঠিক তেমন এক বাস্তবতার সামনে নিয়ে এসেছেন। কয়েক বছর আগেও যে বাংলাদেশ টিকাদান কর্মসূচিকে উন্নয়ন সাফল্যের অন্যতম প্রতীক হিসেবে দেখাতো, সেই বাংলাদেশই এখন টিকার ঘাটতি, শিশু মৃত্যুর খবর, আতঙ্কিত পরিবার আর স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন প্রশ্ন উঠছে। মজার বিষয় হলো, এই সংকট একদিনে তৈরি হয়নি। রাষ্ট্রগুলো সাধারণত হঠাৎ ভেঙে পড়ে না, ভাঙন শুরু হয় ধীরে ধীরে, অদৃশ্যভাবে। কোথাও দায়িত্বহীনতা, কোথাও সমন্বয়হীনতা, কোথাও রাজনৈতিক অগ্রাধিকার বদল, কোথাও আবার প্রশাসনিক উদাসীনতা। সব মিলিয়ে তৈরি হয় বিপজ্জনক ফাঁক। সেই ফাঁক দিয়েই প্রবেশ করে সংকট। বাংলাদেশের টিকা ব্যবস্থার ক্ষেত্রেও সম্ভবত সেটাই হয়েছে।
একটা সময় গ্রামে গ্রামে টিকা দিন, রোগ প্রতিরোধ করুন স্লোগান ছিল উন্নয়ন রাষ্ট্রের সবচেয়ে সফল প্রচারণাগুলোর একটা। মায়েরা শিশুকে কোলে নিয়ে লাইনে দাঁড়াতেন, স্থানীয় স্বাস্থ্যকর্মীরা দরজায় দরজায় যেতেন। আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে উদাহরণ হিসেবে তুলে ধরত। কিন্তু রাষ্ট্র যখন অন্য সংকটে ব্যস্ত হয়ে পড়ে, যখন রাজনীতি পুরো প্রশাসনকে গ্রাস করে ফেলে, তখন নীরবভাবে দুর্বল হতে থাকে সেই পুরনো কাঠামো। কোভিড পরবর্তী সময়ে বিশ্বজুড়েই টিকাদান কর্মসূচিতে ভাটা পড়েছিল, কিন্তু বাংলাদেশে সেটি আরও গভীর হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতার কারণে। আজ প্রশ্ন উঠছে, কিভাবে একটা দেশ, যে দেশ একসময় হাম নিয়ন্ত্রণের সফলতার গল্প বলতো, সেখানে আবার এত বড় ঝুঁকি তৈরি হলো? এই প্রশ্ন শুধু স্বাস্থ্য খাতের নয়, এটা রাষ্ট্র পরিচালনার প্রশ্ন। কারণ রাষ্ট্রের সক্ষমতা শেষ পর্যন্ত বোঝা যায় সবচেয়ে দুর্বল নাগরিককে সে কতটা সুরক্ষা দিতে পারে তার উপর। আর শিশুদের টিকা নিশ্চিত করা তো রাষ্ট্রের সবচেয়ে মৌলিক দায়িত্বগুলোর একটা। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে রাজনৈতিক বিতর্ক সব কিছুকে গ্রাস করে ফেলছে। নির্বাচন, সংস্কার, ক্ষমতার লড়াই, রাজনৈতিক প্রতিশোধ, এসবের ভেতর স্বাস্থ্য খাতের মতো বিষয়গুলো ধীরে ধীরে নন গ্ল্যামারাস হয়ে পড়ে। অথচ ইতিহাস বলে সভ্যতাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে যুদ্ধ নয়, টিকা। স্মল পক্স যেটা নির্মূল করা হয়েছে একসময়, পোলিও নিয়ন্ত্রণ, শিশু মৃত্যু কমে যাওয়া, এসব মানব সভ্যতার নীরব বিপ্লব। কিন্তু আমাদের অঞ্চলে উন্নয়নকে এখনও অনেক সময় বড় বড় সেতু, ফ্লাইওভার আর মেগা প্রকল্প দিয়ে ঢাকা হয়, মেগা প্রকল্প দিয়ে মাপা হয়। শিশুর টিকা, পুষ্টি কিংবা প্রাথমিক স্বাস্থ্যসেবা এসব রাজনৈতিক পোস্টারে জায়গা পায় কম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আরও উদ্বেগজনক এই কারণে যে এখানে শুধু টিকার ঘাটতি নয়, জিরো ডোজ শিশুর সংখ্যাও বেড়েছে। অর্থাৎ এমন শিশু যারা কোনো টিকাই পায়নি। এই শব্দ বা বাক্য শুনতে খুব টেকনিক্যাল মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ভয়াবহ সামাজিক বাস্তবতা। কারণ যে শিশু টিকা পায় না সে সাধারণত দরিদ্র প্রান্তিক শহরের বস্তিবাসী কিংবা দুর্গম অঞ্চলের মানুষ। অর্থাৎ টিকার সংকট শেষ পর্যন্ত বৈষম্যের সংকটও। ঢাকার বস্তি, ঘন বসতিপূর্ণ এলাকা কিংবা সীমান্তবর্তী অঞ্চলে হাম দ্রুত ছড়িয়ে পড়ার খবর নতুন কিছু নয়। কারণ সেখানে স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল, পুষ্টিহীনতা বেশি আর তথ্য প্রবাহ সীমিত। রাষ্ট্রের চোখও সাধারণত সেখানে কম পড়ে। উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে প্রায়ই দেখা যায় শহরের অভিজাত অংশ ডিজিটাল রাষ্ট্রের সুবিধা পায়, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী এখনও পুরনো সংকটে আটকে থাকে। বাংলাদেশেও হয়তো সেই দ্বৈত বাস্তবতা আরও স্পষ্ট হচ্ছে। এই সংকটের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো জনবিশ্বাস। টিকা কার্যক্রম কেবল ওষুধের বিষয় নয়, এটা আস্থার বিষয়। মানুষ যদি বিশ্বাস হারায়, যদি মনে করে রাষ্ট্র দায়িত্বশীল নয়, যদি রাষ্ট্র ব্যবস্থার উপর আস্থা কমে যায়, তাহলে সংকট আরও গভীর হয়। বিশ্বজুড়ে এখন ভ্যাকসিন হেজিটেন্সি বা টিকা নিয়ে অনীহা বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, ষড়যন্ত্র তত্ত্ব, অজ্ঞতা সব কিছু মিলে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। বাংলাদেশেও এর প্রভাব আছে, কিন্তু আরও বড় প্রশ্ন হলো রাষ্ট্র নিজেই কি যথেষ্ট প্রস্তুত ছিল? আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে বাংলাদেশে হামের সংক্রমণ গত কয়েক মাসে বিপজ্জনকভাবে বেড়েছে এবং বহু জেলায় ছড়িয়ে পড়েছে। শিশু মৃত্যুর খবর এসেছে, হাসপাতালগুলো চাপে পড়েছে, সরকার জরুরি টিকা কর্মসূচি শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, এত দেরি কেন? রাষ্ট্র কি আগে ভাগে সতর্ক সংকেত দেখেনি, নাকি দেখেও গুরুত্ব দেয়নি? আমাদের এখানে প্রায় একটা সংস্কৃতি কাজ করে, সংকট না হলে নড়াচড়া না করা, যেন সব কিছু ম্যানেজ হয়ে যাবে। কিন্তু জনস্বাস্থ্য এমন একটা বিষয় যেখানে দেরির মূল্য ভয়াবহ। একটা শিশুর টিকা মিস হওয়া মানে শুধু একটা শিশুর ঝুঁকি নয়, পুরো সমাজের ঝুঁকি। কারণ হামের মতো রোগ অত্যন্ত সংক্রামক, একবার ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায়। এই প্রসঙ্গে আরেকটা বড় বাস্তবতা হলো রাষ্ট্রের অগ্রাধিকার। আমরা এমন এক রাজনৈতিক সংস্কৃতিতে ঢুকে পড়েছি যেখানে প্রায় সব কিছু ক্ষমতার রাজনীতির অধীন। প্রশাসনের বড় অংশ ব্যস্ত রাজনৈতিক সংকট সামলাতে। ফলে দীর্ঘমেয়াদী জনস্বাস্থ্য পরিকল্পনা, টিকা সরবরাহ, ব্যবস্থাপনা
স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা এসব পিছিয়ে পড়ে। অথচ একটা কার্যকর রাষ্ট্রের পরিচয় হলো রাজনৈতিক ঝড়ের মধ্যেও মৌলিক সেবাগুলো চালু রাখা। বাংলাদেশের স্বাস্থ্য খাতের একটা বড় শক্তি ছিল মাঠ পর্যায়ের নেটওয়ার্ক। পরিবার পরিকল্পনা কর্মী, স্বাস্থ্য সহকারী, স্থানীয় কমিউনিটি ব্যবস্থা, এসব মিলেই গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা একসময় শক্তিশালী হয়েছিল। কিন্তু গত এক দশকে রাষ্ট্র যত বেশি কেন্দ্রীভূত হয়েছে, তত বেশি স্থানীয় কাঠামো দুর্বল হয়েছে। সব কিছু কেন্দ্র নির্ভর হয়ে গেলে মাঠ পর্যায়ের বাস্তবতা হারিয়ে যায়। টিকার সংকটও সম্ভবত সেই গভীর কাঠামোগত সমস্যার একটা প্রতিফলন। আরেকটি অস্বস্তিকর সত্য হলো স্বাস্থ্য খাতের সংকট কখনো শুধু স্বাস্থ্য খাতের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা অর্থনীতি, শিক্ষা, এমনকি রাজনীতিকেও প্রভাবিত করে। একটা বড় মহামারী বা টিকা ব্যবস্থার ব্যর্থতা রাষ্ট্রের বৈধতাকেও প্রশ্নবিদ্ধ করে, কারণ মানুষ তখন দেখতে শুরু করে রাষ্ট্র আসলে কি করতে পারছে আর কি পারছে না। আমরা অনেক সময় মনে করি প্রযুক্তি সব সমস্যার সমাধান, ডিজিটাল রেজিস্ট্রেশন, ডেটা, অ্যাপ এসব গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু বাস্তবতা হলো টিকার মতো বিষয়ে শেষ পর্যন্ত দরকার মাঠের সক্ষমতা, মানবিক যোগাযোগ এবং ধারাবাহিক রাষ্ট্রীয় মনোযোগ। শুধু আন্তর্জাতিক সংস্থার সহায়তা দিয়ে স্থায়ী সমাধান হয় না, রাষ্ট্রকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। এই পুরো ঘটনায় আরও একটি বিষয় চোখে পড়ে, আমাদের জন আলোচনার সংকট। রাজনীতি নিয়ে টকশো, সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা, দলীয় লড়াই, এসবের ভেতরে স্বাস্থ্য নিয়ে সিরিয়াস আলোচনা খুব কম। অথচ একটা শিশুর জীবন বাঁচানো কি ক্ষমতার রাজনীতির চেয়ে কম গুরুত্বপূর্ণ? হয়তো না। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানবিক প্রশ্নগুলো দলীয় চশমায় দেখা হয়। এখন প্রয়োজন শুধু জরুরি টিকা কর্মসূচি নয়, বরং আত্মসমালোচনা। কোথায় ভুল হলো? কেন আগাম পরিকল্পনা ব্যর্থ হলো? কেন সরবরাহ ব্যবস্থা দুর্বল হলো? কেন প্রান্তিক জনগোষ্ঠী বাদ পড়ে গেল? কেন তথ্য ও বাস্তবতার মধ্যে এত ফারাক তৈরি হলো? এই প্রশ্নগুলো এড়িয়ে গেলে ভবিষ্যতে আরও বড় সংকট আসবে। বাংলাদেশের সামনে এখন দ্বৈত চ্যালেঞ্জ, একদিকে রাজনৈতিক রূপান্তর, অন্যদিকে রাষ্ট্রীয় সক্ষমতা পুনর্গঠন। যদি এই সময়টাতে মৌলিক জনসেবাগুলো ভেঙে পড়ে, তাহলে জনগণের হতাশা আরও বাড়বে, কারণ সাধারণ মানুষ শেষ পর্যন্ত উন্নয়নের বড় গল্প নয়, নিজের সন্তানের নিরাপত্তা চায়। হাম রুবেলার এই সংকট তাই কেবল একটা স্বাস্থ্য সংকট নয়, এটা রাষ্ট্রের আয়নায় নিজেদের দেখার সুযোগ। আমরা কি এমন একটা রাষ্ট্র গড়ছি যেখানে রাজনৈতিক লড়াইয়ের মাঝেও শিশুর টিকা নিশ্চিত থাকবে, নাকি এমন একটা বাস্তবতার দিকে যাচ্ছি যেখানে সব কিছুই প্রতিক্রিয়াশীল, দেরিতে শুরু হওয়া আর অস্থায়ী ব্যবস্থাপনার উপর দাঁড়িয়ে থাকবে? ইতিহাস বলে সভ্যতার পতন অনেক সময় যুদ্ধ দিয়ে শুরু হয় না, শুরু হয় অবহেলা দিয়ে, ছোট ছোট অবহেলা, অদৃশ্য ভাগ। টিকার মতো একটি সাধারণ বিষয় তাই কখনো কখনো পুরো রাষ্ট্র ব্যবস্থার চরিত্র উন্মোচন করে দেয়। আর সেই কারণেই এই সংকটকে শুধু স্বাস্থ্য খাতের খবর হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, বৈষম্য এবং ভবিষ্যতের গল্প। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।